আজ থেকে ২০ বছর পর যদি কেউ প্রশ্ন করে যে ২৪-এর আন্দোলনে আপনার বাবার বা আপনার দলের কি ভূমিকা, জাইমা রহমান তো প্রমাণ খুঁজে পাবে না। সেখানে শুধুমাত্র তারেক রহমানের ডকুমেন্টারি করার জেরে আমাকে কিন্তু প্রফেশন থেকে চলে আসতে হয়েছে। তারেক রহমান এয়ারপোর্টে নামলে তাকে গুলি করে হত্যা করা হইতে পারে, এই নিউজ বাংলাদেশের কোন ন্যাশনাল মিডিয়াতে প্রচার হতে পারে? আসসালামু আলাইকুম। কোটা সংস্কারের দাবিতে আমার বৈশিষ্ট্যের বাইরে যাব, এটা কে কি মনে করবেন, আমার কি পরিণত হবে, এটা আমি চিন্তা করার আর সময় নাই। অনেক সময় চলে গেছে, গেল কয়েক মাস। জুলাই গণঅভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা, বিএনপির ভূমিকা কি, এইটা নিয়ে আমার নিজের উদ্যোগে, নিজের আইডিয়া, পরিকল্পনা, গবেষণা, বিশ্লেষণ 23 মিনিটের একটি একেবারে তথ্য প্রমাণ, দালিলিক প্রমাণ সহ একটি ডকুমেন্টারি আমি নিজে 4-5 মাস রাত জেগে 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 সেটি তৈরি করে আমার টেলিভিশন বাংলাভিশনে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে 2025 সালে সেটি প্রচার করা হয়। এবং এখন পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যমে, টেলিভিশন, পত্রিকা, অনলাইন, ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে বলেন না কেন, এটা হচ্ছে একমাত্র দালিলিক প্রমাণ। একমাত্র যেই পেশাটি আমার ধ্যান, জ্ঞান, সাধনা, সেখানে শুধুমাত্র তারেক রহমানের ডকুমেন্টারি করার জেরে আমাকে কিন্তু প্রফেশন থেকে চলে আসতে হয়েছে। 8 দিনে 9টা বক্তব্য দিয়েছেন তারেক রহমান, কিন্তু আপনার তারেক রহমানের বক্তব্য কোনো গণমাধ্যম কিন্তু প্রচার করেনি। পরবর্তীতে বর্ষপূর্তির অনুষ্ঠানের প্রচার করেনি, এটা ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে। আপনি অনেকেই হয়তো এটা কিছুই মনে করছেন না। 2013-14 সালে যখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যখন জিয়াউর রহমানকে নিয়ে, স্বাধীনতা যুদ্ধের ভূমিকা নিয়ে জিয়াউর রহমানকে যখন রাজাকার বানাই ফেললো, পাকিস্তানের চর বানাই ফেলছিল, মনে আছে? তখন কিন্তু তারেক রহমান লন্ডনে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়ে, বিভিন্ন বই, বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যমের রেফারেন্স দিয়ে, বিভিন্ন লেখকের গবেষণা দিয়ে, ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়ে তিনি কিন্তু প্রমাণ করেছিলেন দালিলিকভাবে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। 2013-14 সালে এই প্রমাণ যখন তিনি তথ্যপত্র দিয়ে উপস্থাপন করার প্রেক্ষাপটে কিন্তু তারেক রহমানের বক্তব্য কিন্তু নিষিদ্ধ হয়ে যায় গণমাধ্যমে। আওয়ামী লীগকে অনুরোধ করব, আপনারা ইতিহাস বিকৃতি থেকে বেরিয়ে আসুন, ইতিহাসই যার যার প্রাপ্য সম্মান। 10 বছর কিন্তু ওনাকে নিষিদ্ধ থাকতে হয় গণমাধ্যমে এই একটা ইস্যুতে। আজ থেকে 20 বছর পর ব্যারিস্টার জাইমা রহমান, ওনাকে যদি কেউ প্রশ্ন করে যে 24-এর আন্দোলনে আপনার বাবার বা আপনার দলের কি ভূমিকা, জাইমা রহমান কিন্তু একটি তথ্য প্রমাণ খুঁজে পাবে না। জাইমা রহমান কিন্তু তখন দেখবে যে আমি তো বাবার পাশে বসেছিলাম, বাবা যখন বক্তব্যগুলো দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, তাহলে একটা মিডিয়াও সেই নিউজটা কেন করলো না? এই সময়ে আজকে যারা আমরা এই প্রজন্ম, এই সময় যারা গণমাধ্যমে সাংবাদিকতা করি, আমাদের উপর কিন্তু তখন অভিশাপ দেয়। আমরা হয়তো অনেকে থাকবো না বেঁচে, অনেকে হয়তো কবরে থাকবো। আমাদের কবরে গিয়ে কিন্তু তখন আমাদের এই সময়ের যারা সাংবাদিক, আমাদের কবরে গিয়ে কিন্তু জাইমা রহমান ওই দীর্ঘশ্বাস, ওই যে তার চেহারা যখন ছোট হয়ে যাবে, সবার সামনে কোনো তথ্য প্রমাণ খুঁজে পাবে না, কোনো গণমাধ্যমে তার বাবা এবং তার দলের ভূমিকা নিয়ে কোনো ইতিবাচক নিউজ নেই, তখন কিন্তু আমরা যারা আজকে সম্পাদক, সাংবাদিক, আজকে যারা বার্তা প্রধানরা, এই কবরে গিয়ে জাইমা রহমানের ওই নিঃশ্বাস, ওই যে তার চেহারা ছোট হয়ে আসা, তার মনটা ছোট হয়ে আসার ওই অভিশাপটা আমাদের কবরে গিয়ে তখন ঠক ঠক করে বাড়ি লাগবে। এটা অনেকেই চিন্তা করেন নাই, গণমাধ্যমের যে দায়। আমি সেই জায়গাতে আমি মনে করেছি একজন হলো গণমাধ্যমে আমার দায়িত্বটুকু আমি পালন করতে চাই। প্রথমটি আমি 23 মিনিট যেটি টেলিভিশনে প্রচার করেছি, এরপরে আমি 31 মিনিটের একটি আরও পূর্ণাঙ্গ বিস্তারিত ফুটেজ নিয়ে আমি করেছি। তখন তো টেলিভিশনে প্রচার করার সুযোগ হয়নি, আমি আমার ব্যক্তিগত প্ল্যাটফর্মে করেছি। সেটা বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে, ছাত্রদলের পেজে, সব জায়গাতে আছে। কিন্তু মানুষ এটা দেখে না, উল্টা তারেক রহমানকে, বেগম খালেদা জিয়াকে, বিএনপিকে, ছাত্রদলকে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে একেবারে চাপের মুখে। আর আমি নিজে সাংবাদিকতা থেকে আমাকে বিদায় নিতে হচ্ছে শুধুমাত্র এই একটা ডকুমেন্টারি এটার করার জেরে। এর পরবর্তীতে যেটা হয়েছে সেটা আরও জঘন্য। পরবর্তীতে বিকৃত করে আরও বাজেভাবে তারেক রহমান, বিএনপিকে, ছাত্রদলকে হেয় করে নিউজ প্রচার করা হয়েছে। বিবিসি বাংলার মতো প্রতিষ্ঠানেও বিকৃতভাবে নিউজ করা হয়েছে এই 24-এর গণঅভ্যুত্থান নিয়ে, বিএনপির ভূমিকা নিয়ে। কোনো গণমাধ্যম এটা নিয়ে করে নাই তারেক রহমান বা বিএনপি বা ছাত্রদলের ভূমিকা। আমি একমাত্র করেছি, তা আমি তো শাস্তি পাবো, এটা তো স্বাভাবিক না? এটা তো স্বাভাবিক। এখন গণমাধ্যমের অনেকের অনেক দরদ দেখছেন। বাংলাদেশের কোনো জাতীয় গণমাধ্যমে এই খবর প্রচার হইতে পারে যে তারেক রহমান এয়ারপোর্টে নামলে তাকে গুলি করে হত্যা করা হইতে পারে, এই নিউজ, এই হেডলাইন, এই শিরোনাম বাংলাদেশের কোনো ন্যাশনাল মিডিয়াতে প্রচার হতে পারে? যখন তারেক রহমান দেশে আসার নিয়ে ব্যাপক চাপের মধ্যে দেশে আসতে পারবে না, বেশ কয়েকটা মিডিয়া সংঘবদ্ধভাবে এই ক্যাম্পেইন শুরু করলো, ভীতির পরিবেশ তৈরি করা শুরু করলো, ওই সময় কিন্তু গণমাধ্যমগুলো এই শিরোনাম করে, এই হেডলাইন করে, এই বক্তব্য, এই নিউজ, এই ন্যারেটিভ দাঁড় করানোর কিন্তু চেষ্টা করেছে। কোনো গণমাধ্যমে এই বক্তব্য বা এই বয়ান, এই শব্দ বা এই বাক্য প্রচার হতে পারে জাতীয় মিডিয়াতে যে গুলি করে হত্যা করা হতে পারে, গুলি করে মারা হতে পারে, অমুক একটা নেতার মতো উদাহরণ দিয়ে? আজকে চিন্তা করলাম যে সময় অনেক চলে যাচ্ছে, আর এটা আমার ব্যক্তিগত কোনো বিষয় না, আমি ব্যক্তিগত উদাহরণ দিলাম। বাংলাদেশে বেশিরভাগ গণমাধ্যম
একই বাস্তবতা। আবার বলি, এটা ব্যক্তিগত বিষয় না, এই বিষয়টা গণমাধ্যমের সার্বিক বাস্তবতা। বাংলাদেশের গণমাধ্যমে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরের যে বাস্তবতা, অন্তপক্ষে 4 দফা নীতি পরিবর্তন করেছে গণমাধ্যমের এডিটোরিয়াল পলিসি, 4 দফা পরিবর্তন হয়েছে। এখন যেটা দেখতেছেন না, এই যে 25 ডিসেম্বর তারেক রহমান দেশে আসার পরে যে কাভারেজ, এটা হচ্ছে এদের অভিনয়, এটা এদের অভিনয়। এটা জানে না এমন কোনো ব্যাপার না, এটা অনেকেই জানেন। কিন্তু যখনই এই জামাত ইসলাম বা জামাত আর বিএনপির নিয়ে যখনই কোনো ইস্যু কোনো জায়গায় উঠেছে, তখনই কেন যেন সবার আগ্রহটা, আলোচনার আগ্রহটা পিছনের দিকে চলে যায়। জানি না আগামী জাতীয় নির্বাচনে মিডিয়া কু হবে সেটা অস্বাভাবিক কিছু না। যত জনপ্রিয় দল হন, যত ভোট পান, ভোটের ফলাফল আপনি গুনে নিতে পারবেন কি না সেই আশঙ্কা কিন্তু রয়ে গেছে। আমি ভাই বাংলাদেশি, আমি বাংলাদেশপন্থী মানুষ, আমি আমার কথাটুকু বলে গেলাম। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, নিশ্চয়ই দেখা হবে। আমি আমার সংগ্রামটা করে যাব। আপনারা দোয়া করবেন, পাশে থাকেন যারা আছেন। আল্লাহ হাফেজ।